ফ্রেন্ডস, আজকে যে কবিতাটি আলোচনা করব তার নাম হচ্ছে হান্টিং স্নেক। কবি জুডিথ রাইট, মহিলা কবি। তিনি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম 31শে মে 1915 এবং মারা গেছেন 25 জুন 2000, 85 বছর বয়সে। এই অস্ট্রেলিয়ার কবি তিনি একাধারে ছিলেন কবি, পরিবেশবিদ এবং অস্ট্রেলিয়ার যে নেটিভ দেশীয় লোক তাদের জল, জমি, জঙ্গল ইত্যাদি নিয়ে যেসব আন্দোলন হতো তিনি তাদের পক্ষে, তাদের সমর্থনে দাঁড়িয়েছিলেন এবং তাদের পক্ষেও ওকালতিও করেন। তার আরও অনেক কবিতা আছে, তার মধ্যে তিনটের নাম বলছি: মুভিং ইমেজ, ওম্যান টু ম্যান, দ্য গেটওয়ে ইত্যাদি। এবং তার কবিতায় সেই ঘুরে ফিরে সেই প্রকৃতি চলে আসছে। এখানে প্রকৃতি এবং প্রকৃতির তে যেসব প্রাণী থাকে মানুষ ছাড়া, সেরকম একটা প্রাণী এই কবিতার বিষয়বস্তু। নামটা শুনেই বোঝা যাচ্ছে, নাম হচ্ছে দ্য হান্টিং স্নেক, মানে এমন একটি সাপ যে শিকার করছে। এই কবিতাটি 4টে স্ট্যাঞ্জা বা স্তবকে ভাগ করা আছে, 16 লাইনের কবিতা। এবং এর আগে আমি বলেছি যে কবিতার 2টো লাইনকে একসঙ্গে বলে কাপলেট, 3টেকে বলে টারসেট, 4টে লাইনকে একসঙ্গে বলে কোয়াট্রেন, 6টাকে বলে সেস্টেট এবং 8টাকে বলে অক্টেভ। এইখানে 4টে কোয়াট্রেনে কবিতাটা লেখা হয়েছে। এবং কবিতার পড়াতে গেলেই যেটা আসে রাইমিং স্ট্রাকচার, কবিতার ছন্দ বা কবিতার বিন্যাস, সেটা এখানে খুব সহজ সরল একটা কবিতার বিন্যাস। প্রতিটা স্তবকেই বা স্ট্যাঞ্জাতে প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল আছে। সেই জন্যে আমরা এটাকে এ বি বি এ বি এ বি বলেই 4টে স্তবকেই ভাগ করতে পারি। যেমন প্রথম স্ট্যাঞ্জাতে গ্রেসের সঙ্গে পেস এবং দ্বিতীয় লাইনের স্কাইয়ের সঙ্গে বাই, এইটা হচ্ছে মিল বা রাইমিং স্ট্রাকচার। এবার এই কবিতায় সহজ সরল কবিতা। এই কবিতাটা পড়ার সময় বিশেষ কোনো জটিল মানে বা জটিল পরিস্থিতি বা সাংঘাতিক এমন কিছু অনুষঙ্গ কবি আনেননি যেগুলো থেকে অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু বলতে হবে। সহজ সরল বিষয়। এবার কবিতাটা পড়ি। কবিতার প্রথম লাইনে বলছে সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস। সান ওয়ার্মড মানে সূর্যের উত্তাপে উত্তপ্ত। কি? এই প্রকৃতি। ইন দ্য লেট সিজনস গ্রেস, কোনো একটা ঋতু যেটা শেষ হয়ে এসছে, তার সৌন্দর্য। তাহলে একটা ঋতুর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বা আরও সুন্দর হয়ে উঠেছে। কিভাবে? সান ওয়ার্মড, সূর্যের উত্তাপে উত্তপ্ত হয়ে। সব কিছুরই তো সৌন্দর্য আছে, উত্তাপেরও সৌন্দর্য আছে, শৈত্যেরও সৌন্দর্য আছে, বৃষ্টিরও সৌন্দর্য আছে। এবং দ্বিতীয় লাইনে বলছে আন্ডার দ্য অটামস জেন্টলিয়েস্ট স্কাই। এবং কোথায়? সেটা হচ্ছে শরতের স্নিগ্ধতম আকাশের নিচে। শরতের স্নিগ্ধতম আকাশের নিচে এই কবিতাটা সেটিং, কবিতাটা এখানে অবস্থিত। আমরা যা যা দেখব এই শরতের স্নিগ্ধতম আকাশের নিচেই তার অবতারণা হয়েছে। তার পরের লাইনে বলছে উই ওয়াকড, আমরা হেঁটেছিলাম, অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু আ পেস, এবং আস্তে আস্তে জমে গেছিলাম। হাফ থ্রু আ পেস, অর্ধেকটা যাওয়ার পরেই জমে গেছিলাম। মানুষ যে কোনো জিনিস ঠান্ডায় জমে জানি, আবার ভয়ও জমে যায়। এটা একটা রূপক, মেটাফর। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই। এবার কেন কবি এবং কবির সঙ্গে যারা ছিলেন উই ওয়াকড বলেছেন, তারা জমে গেছে, আসলে ভয়ে জমে গেছিলেন। কি দেখে? দ্য গ্রেট ব্ল্যাক স্নেক, একটা বিশাল কালো সাপ
ওয়েন্ট রিলিং বাই, যেটা এঁকে বেঁকে যাচ্ছিল। তাদের চলার পথে সাপের এই একটা সাপ এঁকে বেঁকে যাচ্ছিল, সেইটা দেখে তারা তাদের গতি আর বাড়াতে পারেনি, মাঝপথেই থেমে গেছিল এবং প্রচণ্ড ভয় পেয়েছিল। দ্বিতীয় স্তবকে কি বলছে? দ্বিতীয় স্তবকে বলছে হেড ডাউন। কার? ওই হান্টিং স্নেকের। মাথাটা নামানো, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল। সাপের জিভ যেমন একবার এগোয় পেছোয়, এই সামনে যাওয়া এবং পেছনে আসা, এই ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্টকে বলে হচ্ছে ফ্লিকারিং অন দ্য ট্রেল। ট্রেল মানে সে যে পথে যাচ্ছে সেই পথে। হি কোয়েস্টেড, সে খুঁজছিল থ্রু দ্য পার্টিং গ্রাস, যে ঘাসগুলোকে সে পেরিয়ে যাচ্ছিল। সান গ্লেজড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেলস, এবার তার সৌন্দর্য বর্ণনা করছে। তার যে গা, স্কেল মানে আঁশ, যাই হোক, সাপের গায়ে হীরের মতো আকার ধারণ করেছে, সূর্যের আলো পড়ে চকচক করছে এবং খুব সুন্দর লাগছে। অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস, এবং তাদের বাকরুদ্ধ শুধু নয়, তাদের শ্বাসরুদ্ধ হয়ে গেছিল সাপটিকে দেখে। তৃতীয় স্তবকে কি বলছে? হোয়াট ট্র্যাক হি ফলোড, সে কি যেন একটা অনুসরণ করেছে যাচ্ছিল। দ্যাট স্মল ফুড, হোয়াট স্মল ফুড, একটা ছোট্ট খাবার। ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইনটেন্ট, সে যেটা শিকার করতে যাচ্ছিল সেটা কিন্তু তার এই হিংস্র অভিপ্রায় থেকে যে কোনো কারণেই হোক মুক্তি পেয়ে যায়, সে তার শিকারকে ধরতে ব্যর্থ হয়। উই স্কেয়ারসলি থট, আমরা ভাবতেই পারিনি। স্টিল অ্যাজ উই স্টুড, আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম। আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, সাপটা যত এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছে আমাদের চোখও ঠিক সেই দিকে তাকে অনুসরণ করছে। এটাই স্বাভাবিক, এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গান, ঠান্ডা, ডার্ক মানে অন্ধকার এখানে নয়, তার কালো রঙটার কথা বলেছে, ডিপ কালো রং, অ্যান্ড স্প্লেন্ডিড অসাধারণ সুন্দর, হি ওয়াজ গান, সে চলে গেল। ইনটু দ্য গ্রাস, ঘাসের মধ্যে দিয়ে, দ্যাট হিড হিজ প্রে, যে ঘাসগুলো তার শিকারকে ঢেকে রেখেছিল। যদিও সে শিকার ধরতে এবার ব্যর্থ হয়েছে, তবুও এই ঘাসের মধ্যেই তার শিকারগুলি থাকে। উই টুক আ ডিপার ব্রেথ অফ ডে, আমরা একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম সেই দিনে। লুকড অ্যাট ইচ আদার, মানে আমরা মানে কবি এবং কবির বন্ধুরা, নিজেরা নিজেদের দিকে তাকালো। অ্যান্ড ওয়েন্ট অন, এবার আস্তে আস্তে এগিয়ে চলল। এই কবিতাতেও কিছু অলংকার রয়েছে কবিতাকে সুন্দর করার জন্যে। যেমন আমরা দেখতে পাই হি কোয়েস্টেড, সাপটাকে এখানে পুংলিঙ্গে বলেছে, ম্যাসকুলিন জেন্ডারে, সে যাই হোক, সাপ তো আর মানুষের মতো মানুষ নয়, সে খুঁজছিল, সেটা পার্সনিফিকেশন। তারপর হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, এটা একটা ফ্রেজ, যে ফ্রেজটা ইমেজারি তৈরি করেছে। আমরা এই লাইনটা পড়ে বুঝতে পারছি যে ঘাসের, প্রায় দেখতেই পাচ্ছি ঘাসের মধ্যে দিয়ে সাপটা চলে যাচ্ছে। তারপরে দ্বিতীয় স্ট্যাঞ্জারির লাস্ট লাইনে কবি লিখেছেন, অ্যান্ড উই লস্ট ব্রেথ, আমরা আমাদের শ্বাসরুদ্ধ হয়ে গেছিল। শ্বাসরুদ্ধ হলে তো মানুষ মারা যায়। এখানে কিন্তু কবিরা বা কবির বন্ধু বান্ধব যারাই সঙ্গে ছিলেন কেউ মারা যাননি। এটাকে বলে হাইপারবোল বা অতিশয়োক্তি। আর কবিতায় হান্টিং স্নেক, এই স্নেক কথাটা কিন্তু, হান্টিং স্নেক কথাটা কিন্তু এখানে সিম্বল। কবিতাটার নামটাই একটা সিম্বল। সিম্বল মানে এটা চিহ্ন। কিসের চিহ্ন? চিহ্ন হচ্ছে সৌন্দর্য এবং ভয়, দুয়ের চিহ্ন। এখানে এই কবিতাটাতে আমরা যদি একটু গভীরে যাই, আমরা কি পাবো দেখতে? প্রথম স্ট্যাঞ্জাতে কবি বললেন যে তিনি প্রকৃতির বর্ণনা দিলেন, তার মধ্যে একটি সাপ এসে হাজির হয়েছে। এই যে এটা, এই যে বর্ণনাটা, এটা শান্ত শরৎ দিনের বর্ণনা। কিন্তু এই শান্ত শরৎ দিনের বর্ণনাটাই, শান্ত শরৎ দিন বিঘ্নিত হলো কি দিয়ে? একটা সাপের আগমনে। এবং এই সাপের যে আগমন, এবারে জিনিস এসে দাঁড়ালে তার তো বিবরণ আছে। একটা কালো সাপ, অসাধারণ দেখতে,
কিন্তু ভয়ঙ্কর, কারণ সাপ সম্বন্ধে আমাদের সাধারণ ধারণা ভয়ের, ফলে ভয়টাও এখানে আমরা দেখতে পাচ্ছি, ভয় পাচ্ছি, আতঙ্ক, সাপের বিপদ সবগুলো এসেই এই সাপটা আসার সঙ্গে সঙ্গে কবিরও মনে এসছে, আমরা যারা পড়ছি পাঠক আমাদেরও মনে এসছে। এইবার এত ভয় পেয়েছিলাম, তার ফলে কি হয়েছিল, শ্বাসরুদ্ধ হয়ে গেছিল, দম দিতে পারছিলাম না, প্রচণ্ড ভয় লেগেছিল। এবং আস্তে আস্তে সাপটা চলে গেল এবং সাপটার যে নিষ্ক্রমণের পথ, সেই পথে কবি এবং কবির বন্ধু বান্ধবীরা, সঙ্গীরা তাকিয়ে থাকলো এবং তাকিয়ে দেওয়ার পরে এইবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং তারা আবার চলতে শুরু করলো। এবার আমরা যদি এর থিমটা বলি, মানে এর বিষয়বস্তুটা কি, এখানে ভয় এবং বিপদ এই দুটোই প্রকৃতিতে আছে এবং পাশাপাশি সৌন্দর্যও রয়েছে। সাপ যেমন একটা ভয়ের প্রতীক, বিপদের প্রতীক, আতঙ্কের প্রতীক, সঙ্গে সঙ্গে সাপ দেখতেও তো খুব সুন্দর। এটার মানে হচ্ছে প্রকৃতিতে সৌন্দর্য যেমন আছে, তার সঙ্গে বিপদ ভয় দুই রয়েছে, দুটোই পাশাপাশি অবস্থান করছে। আমাদের দুটোকেই মেনে নিতে হবে, এর সহাবস্থানটাই হচ্ছে মূল বিষয়। পৃথিবীতে সবই সুন্দর হবে এটা তো হয় না, কিছু জিনিস দেখে আমাদের আনন্দ হবে, কিছু জিনিস দেখে ভয় লাগবে, কিন্তু সব কিছুই সুন্দর। প্রকৃতিতে সব কিছুরই একটা সৌন্দর্য রয়েছে। এবং আরেকটা বিষয় যিনি বর্ণনা করেছেন সেটা হচ্ছে বিস্ময় এবং ভয়ের সামনে বা বন্য প্রাণীর সামনে বা বিপদের সামনে থাকলেও আমাদের কিন্তু তাদের সৌন্দর্য, তাদের উপস্থিতি, এই দুটোকে আমাদের সম্মান করতে হবে। উই হ্যাভ টু রেসপেক্ট ইট, আমাদের রেসপেক্ট করতে হবে। এই যে একটা পৃথিবীতে এই যে বন্য প্রাণীরা রয়েছে, যে আনটেমড পাওয়ার, যে ক্ষমতাকে আমরা বশ মানাতে পারিনি, পোষ মানাতে পারিনি, সেগুলো যে যখন আমাদের চোখের সামনে এসে হাজির হবে, তখন আমরা একই সঙ্গে ভয়ও পাবো, তাদের হিংস্রতার জন্যে বিপদ অনুভব করব, কিন্তু আবার তাদের সৌন্দর্যকে প্রশংসা করব। এই দুটো পাশাপাশি এই পৃথিবীতে চলবে। খুব সহজ সরল ভাবনা এগুলো। আমরা যদি সাপকে শুধু ভয়ই পাই, তাহলে সাপের সৌন্দর্যটা তো আমরা উপভোগ করতে পারবো না। সাপটা এসছিল কিন্তু তাদের ভয় দেখাতে নয়, সাপটা এসছিল সে তার শিকার নিতে। সেই পথে কবি এবং তার সঙ্গীরা পড়েছিল, তারা ভয় পেয়ে দাঁড়িয়ে গেছিল এবং সাপটা আস্তে আস্তে নিজের মনেই চলে গেছে। ফলে এখানে ভয়টা মানুষের মনে রয়েছে, সাপ কিন্তু ভয় দেখাতে আসেনি। এবং সাপের বিষয় একটা সর্বজনগ্রাহ্য একটা বিষয় আছে, সাপ কিন্তু খুব নিরীহ প্রাণী। সাপকে আঘাত না করলে সে প্রতিবর্ত ক্রিয়ায় মানুষকে ছোবল দেয় বা আক্রমণ করে, যাই করে, কিন্তু নিজে থেকে কোনো সাপ এসে মানুষকে কামড়েছে এটা শোনা যায়নি কখনো। ফলে এই কবিতাটাতে আমরা একটা হান্টিং স্নেক, শিকাররত সাপকে দেখেছি প্রকৃতির মধ্যে শরতের স্নিগ্ধতম দিনে, সেইখানে ঘাসের মধ্যে সে তার শিকার ধরতে এসেছিল, কিন্তু যে কোনো কারণেই হোক সে আজ শিকার ধরতে ব্যর্থ হয় এবং কবি এবং তার বন্ধুদের এই সাপের সঙ্গে ইংরেজি শব্দে বললে দে এনকাউন্টার্ড উইথ আ স্নেক, এবং সাপটি আস্তে আস্তে উদাসীনভাবে, তাদের প্রতি উদাসীনভাবে স্থান ত্যাগ করে চলে যায়। এইটা হচ্ছে কবিতাটা। এবং কবিতাটাকে আমরা যেটা ওয়ান লাইনে বলি, একটা লাইনে যদি কবিতাকে আমাদের বর্ণনা করতে বলে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে দ্য পোয়েম centers on the complex relationship. The poem centers on the complex relationship between humans and nature. প্রকৃতি এবং মানুষের মধ্যে যে জটিল সম্পর্ক, সেইটার উপর কবি জোর দিয়েছেন। হাইলাইটিং, তিনি আরও জোর দিয়ে বলেছেন a blend of awe, একটা মিশ্রণ আছে কিসের? ভয়, ফিয়ার, ভয়, and respect for wild beauty, এবং বন্য সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা, অ্যান্ড ইনহেরেন্ট ডেঞ্জার,
এবং তার অন্তর্নিহিত যে ভয়, সেই ভয়ের প্রতি। ফলে আরেকবার যদি বলি তাহলে কি বলবো? The poem centers on the complex relationship between humans and nature, highlighting a blend of awe, fear, and respect for the wild, beauty, and inherent danger.